আজকের এপিসোডে সকল দর্শক বন্ধুকে পুনরায় শুভেচ্ছা। তো বন্ধুরা, আজকে আমাদের অ্যাকাউন্টিং রিলেটিং টু ব্যাংক্রাপসি এর শেষ ক্লাস অর্থাৎ ক্লাস নং 5। বিগত 4টি ক্লাসে আমি অর্থাৎ ক্লাস নং 1-এ এই অধ্যায়ের বেসিক, ক্লাস নং 2, 3 এবং 4-এ 3টি গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান নিয়ে আলোচনা করেছিলাম। তো বন্ধুরা, আজকে ক্লাস নং 5-এ আমি একটি বোর্ড কোশ্চেনের সমাধান করব। তো বন্ধুরা, এটি হচ্ছে মূলত 2013 সালের বোর্ড কোশ্চেন। তো এই অঙ্কটিতে বলা হচ্ছে যে মিস্টার জিয়া ইজ ডিক্লার্ড ইনসলভেন্ট, অর্থাৎ মিস্টার জিয়া দেউলিয়া ঘোষিত হয়েছে অন 31 ডিসেম্বর 2014, অর্থাৎ 2014 সালের 31শে ডিসেম্বর। এরপরে বলা আছে হিজ স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স ওয়াজ অ্যাজ ফলোস, অর্থাৎ যাবতীয় বৈষয়িক বিবরণী নিচে দেওয়া আছে। এখন দেখো বন্ধুরা, এখানে প্রথমে দেওয়া আছে ক্রেডিটর্স ফর গুডস, অর্থাৎ পাওনাদার, যা একটি আনসিকিউরড ক্রেডিটর্স। এরপর দেওয়া আছে বিলস পেয়েবল, এটিও একটি আনসিকিউরড ক্রেডিটর্স। এরপর দেওয়া আছে ক্রেডিটর্স সিকিউরড বাই লাইন অন শেয়ার্স, অর্থাৎ শেয়ার বন্ধক রেখে ঋণ আনা হয়েছে। দেখো বন্ধুরা, যেহেতু এটি বন্ধক রাখা হয়েছে, তো এখানে অবশ্যই দুটি সম্ভাবনা আছে। হতে পারে এটি ফুললি সিকিউরেড অথবা হতে পারে এটি পার্টলি সিকিউরেড ক্রেডিটর্স। তো এখানে বলা আছে যে ক্রেডিটর্স সিকিউরেড বাই লাইন অন শেয়ার্স টাকা 40,000, অর্থাৎ শেয়ারকে বন্ধক রেখে ঋণ আনা হয়েছে, সেটি হচ্ছে 40,000 টাকা। আমায় দেখতে হবে যে ওই শেয়ারের বর্তমানে মূল্য কত আছে। তারপর আমি এটি বিবেচনা করব যে এটি ফুললি সিকিউরেড নাকি এটি পার্টলি সিকিউরেড। এরপরে বলা আছে ক্রেডিটর্স সিকিউরেড বাই লাইন অন স্টক, অর্থাৎ স্টক বন্ধক রেখে ঋণ আনা হয়েছে, তো যার পরিমাণ হচ্ছে 25,000 টাকা, অর্থাৎ 25,000 টাকা। তো বন্ধুরা, এখানেও কিন্তু দুটি রয়েছে সম্ভাবনা, হতে পারে এটি ফুললি সিকিউরেড অথবা হতে পারে এটি পার্টলি সিকিউরেড ক্রেডিটর্স। তো আমি দেখব পরে যে এই স্টকের বর্তমানে কত টাকা মূল্য আছে, আদায়যোগ্য মূল্য। তারপর আমি এটি নির্ধারণ করব যে এটি পার্টলি নাকি এটি ফুললি। এরপরে বলা আছে লায়াবিলিটি অন বিল ডিসকাউন্টেড। বন্ধুরা, এই যে লায়াবিলিটি অন বিল ডিসকাউন্টেড, এটি হচ্ছে একটা আনসিকিউরড ক্রেডিটর্স। এরপরে বলা আছে ক্রেডিটর্স ফর রেন্ট, রেটস অ্যান্ড ইটিসি, অর্থাৎ খাজনা, কর ইত্যাদির জন্য যে দায়টা হয়েছে। এখন দেখো বন্ধুরা, আমি বলেছিলাম যে এই যে খাজনা, কর, এগুলো কিন্তু অবশ্যই ওই ব্যক্তিকে দেউলিয়া হওয়া সত্ত্বেও তাকে প্রথমে ওটি পরিশোধ করতে হবে। তো এই জন্য এটি হচ্ছে অগ্রাধিকারযুক্ত পাওনা বা প্রিফারেন্সিয়াল ক্রেডিটর্স। এরপরে বলা আছে বুক ডেটস, অর্থাৎ দেনাদার। প্রথমে আছে গুড, তারপর আছে ব্যাড অ্যান্ড ডাউটফুল। তো বন্ধুরা, এরপরে আছে শেয়ারস, এটি সেই শেয়ার যেটি বন্ধক রেখে সে ঋণ নিয়েছিল। এখন দেখো বন্ধুরা, এখানে শেয়ারের মূল্য রয়েছে 15,000, অথচ ব্র্যাকেটের মধ্যে লেখা আছে এস্টিমেটেড টু রিয়েলাইজ টাকা 16,000। এখন দেখো বন্ধুরা, শেয়ারের মূল্য হচ্ছে 15,000 টাকা, অথচ এই শেয়ারগুলি এখন বিক্রয় করে আয় করা যাবে 16,000 টাকা। দেখো বন্ধুরা, আমরা দেখতাম আগে যে কোনো সম্পত্তি যে মূল্য ছিল সেই মূল্যে কিন্তু আদায় হতো না, তার থেকে কম মূল্যে আদায় হতো। কিন্তু অনেক সময় এমনও হয় যে যেই মূল্যের সম্পত্তি ছিল তার থেকে বেশি মূল্যেও বিক্রয় করতে পারে মানুষ। এইখানেও সেটি ঘটেছে, অর্থাৎ যেই শেয়ারের মূল্য ছিল 15,000 টাকা, সেই 15,000 টাকার শেয়ার এখন সে বিক্রয় করবে 16,000 টাকা, অর্থাৎ এখানে কিন্তু তার লাভ হয়েছে 1,000 টাকা। তো এবার দেখো বন্ধুরা, সেই শেয়ারটি বন্ধক রেখে ঋণ নিয়েছিল, যে ঋণ ছিল 40,000 টাকা, অর্থাৎ তার ঋণ ছিল 40,000 টাকা, অথচ তার এই শেয়ারের বর্তমানে মূল্য হচ্ছে 16,000 টাকা, অর্থাৎ তার এই 16,000 টাকা দিয়ে কিন্তু কখনোই এই সম্পূর্ণ ঋণটিকে পেমেন্ট করা যাবে না, অর্থাৎ এটি হচ্ছে একটি পার্টলি সিকিউরেড ক্রেডিটর্স। দেখো বন্ধু, এরপর আছে স্টক।
এটি সেই স্টক যে স্টক বন্ধক রেখে ওই ব্যক্তি মিস্টার জিয়া ঋণ নিয়েছিল। তো বন্ধুরা এখানে স্টকের মূল্য ছিল 80,000 টাকা, অর্থাৎ 80,000 টাকা, কিন্তু বর্তমানে লেখা আছে ব্র্যাকেটের মধ্যে এস্টিমেটেড টু রিয়েলাইজ 51,000 টাকা, অর্থাৎ এই শেয়ার হতে বা এই স্টক হতে বর্তমানে সে 51,000 টাকা পেতে পারে। এখন দেখো বন্ধুরা, স্টক বন্ধক রেখে ঋণ নিয়েছিল 40,000 টাকা, কিন্তু এই স্টকের বর্তমানে মূল্য হচ্ছে 51,000 টাকা, অর্থাৎ সে যে পরিমাণ টাকা ঋণ নিয়েছে তার থেকে বেশি টাকা সম্পত্তি রয়েছে বন্ধক রাখা। তো যেহেতু এখানে অধিক পরিমাণে টাকা বন্ধক রয়েছে পাওনাদারের নিকট, সেহেতু এটি হচ্ছে ফুললি সিকিউরড ক্রেডিটর্স। এরপর আছে ক্যাশ, যা একটি সম্পদ। এরপর আছে মেশিনারি, সম্পত্তি। আছে কটেজ, এটি একটি সম্পত্তি। এরপরে বলা আছে অন জানুয়ারি 1, 6 years ago, অর্থাৎ আজ থেকে 6 বছর পূর্বে, হি হ্যাড এ ক্যাপিটাল অফ টাকা 50,000, অর্থাৎ সে মূলধন এনেছিল 50,000 টাকা। এরপর বলা আছে প্রফিট মেড ইন 6 years অ্যামাউন্টেড টু টাকা 45,500, অর্থাৎ সেই 6 বছরে মোট মুনাফা করেছে 45,500 টাকা। এরপর বলা আছে অ্যান্ড লস ইনকার্ড অ্যামাউন্টেড টু টাকা 25,000। তো বন্ধুরা এছাড়াও তার কিন্তু ক্ষতি হয়েছে 25,000 টাকা। এবার আছে আফটার অ্যালাউইং টাকা 2,500 পার অ্যানাম ইন্টারেস্ট অন ক্যাপিটাল, অর্থাৎ সে কিন্তু প্রতি মাসে 2,500 টাকা মূলধনের সুদ ধার্য করেছে। এরপর আছে উইথড্র অ্যামাউন্টেড টু টাকা 77,200, অর্থাৎ সে উত্তোলন করেছিল 77,200 টাকা। এখানে বলা আছে রিকোয়ারমেন্টসে যে প্রিপেয়ার এ স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স অ্যান্ড ডেফিসিয়েন্সি অ্যাকাউন্ট। তো আমি এখানে দেখলাম অঙ্কের মধ্যে একটি আছে ফুললি সিকিউরড ক্রেডিটর্স, একটি আছে পার্টলি সিকিউরড ক্রেডিটর্স, এবং একটি আছে রেটস, যা একটি প্রিফারেন্সিয়াল ক্রেডিটর্স, আর রয়েছে কিছু আনসিকিউরড ক্রেডিটর্স। এখানে কিন্তু 4 প্রকার ক্রেডিটর্সই আছে। তো আমি এখানে 4টি করলাম, মোট 4টি করলাম ক্রেডিটর্সের ছক ওয়ার্কিংসে। প্রথম লিখলাম ক্যালকুলেশন অফ ফুললি সিকিউরড ক্রেডিটর্স, ডিটেলস, অ্যামাউন্ট অফ লোন অ্যান্ড ভ্যালু অফ সিকিউরিটি। এখন দেখো বন্ধুরা, সে একটি লোন নিয়েছিল স্টক বন্ধক রেখে। সে লোন নিয়েছিল 25,000 টাকা, কিন্তু তার যে সে স্টকটি যা সে বন্ধক রেখেছিল সেই স্টকের মূল্য হচ্ছে বর্তমানে 51,000 টাকা। এখন দেখো বন্ধুরা, এই টাকাটি যে আদায় করবে সেই রিসিভার, সে কিন্তু একটি ফি নেবে। তো লিখলাম মাইনাস রিসিভার্স ফি 4%, অর্থাৎ 51,000 গুণ 4% চলে আসে 2,040। তো বাদ দিলাম থাকে 48,960। এটি হচ্ছে তার বর্তমানে ওই স্টকের মূল্য, আর এটি হচ্ছে তার লোনের পরিমাণ 25,000 টাকা। এখন আমি দেখব ক্যালকুলেশন অফ পার্টলি সিকিউরড ক্রেডিটর্স, অর্থাৎ আংশিক জামানতযুক্ত পাওনাদার। দেখো বন্ধুরা, সে একটি লোন নিয়েছিল বা সে কতিপয় পাওনাদারের নিকট থেকে টাকা ঋণ নিয়েছিল কিছু শেয়ারকে বন্ধক রেখে বা জামানত রূপে রেখে। এখন এখানে লিখলাম অ্যামাউন্ট অফ লোন। দেখো বন্ধুরা, সে লোন নিয়েছিল 40,000, কিন্তু ওই যে শেয়ার যা সে রেখেছিল জামানত রূপে, সেই জামানতকৃত শেয়ারের বর্তমানে মূল্য হচ্ছে 16,000। এখন দেখো বন্ধুরা, এইখানে এই 16,000 টাকা কিন্তু তার এই সম্পূর্ণ লোনটিকে পেমেন্ট করতে পারবে না বা রিপ্রেজেন্ট করে না। তো সেহেতু এটি হচ্ছে একটি পার্টলি সিকিউরড ক্রেডিটর্স, যেটি এই টাকাটির আংশিকটা পেমেন্ট করতে সক্ষম। তো এই জন্য নাম হয়েছে পার্টলি সিকিউরড ক্রেডিটর্স। এখন দেখো বন্ধুরা, এই টাকাটি যে আদায় করবে সে কিন্তু অবশ্যই এখান থেকেও একটি ফি নেবে। বাদ দিলাম রিসিভার্স ফি 4%, অর্থাৎ 16,000 গুণ 4%,
চলে আসে 640, বিয়োগ করে দিলাম, তাহলে চলে আসে 15,360। এটি হচ্ছে তার বর্তমানে ওই সিকিউরিটির অর্থাৎ ওই শেয়ারের মূল্য, আর তার লোন হচ্ছে 40,000। এখন আমি দেখব প্রিফারেন্সিয়াল ক্রেডিটর্স, সেটি হচ্ছে রেন্ট, রেটস, আমি এখানে লিখলাম সংক্ষেপে ক্রেডিটর্স। তুমি এখানে লিখতে পারো রেন্ট অর্থাৎ ভাড়া, রেটস কর, খাজনা ইত্যাদি। টাকা হচ্ছে 3,500। দেখো বন্ধুরা, তোমরা চাইলে কিন্তু এই যে প্রিফারেন্সিয়াল ক্রেডিটর্স, এটিকে তুমি এখানে ওয়ার্কিংসে নাও দেখাতে পারো, এটিকে তুমি সরাসরি অঙ্কিত অন্তর্ভুক্ত করতে পারো, তবে আমি এখানে তোমাদের বোঝানোর স্বার্থে দিলাম তুলে সম্পূর্ণটা। এখন হচ্ছে লাস্ট ক্রেডিটর্স, সেটা হচ্ছে আনসিকিউরড ক্রেডিটর্স। প্রথমে হচ্ছে ক্রেডিটর্স ফর গুডস, অর্থাৎ পণ্যের দ্বারা তৈরিকৃত পাওনাদার। যেমন দেখো বন্ধুরা, যদি কোনো পণ্য বাকিতে ক্রয় করা হয় তবে কিন্তু পাওনাদার সৃষ্টি হয়, কিন্তু এই যে পাওনাদার, তাকে আমি কোনো প্রকার, অর্থাৎ তাকে মিস্টার জিয়া কোনো প্রকার জামানত বা বন্ধক দেয়নি কিছু, অর্থাৎ তার কাছে সে কোনো প্রকার বন্ধককৃত সম্পত্তি রাখেনি বা বন্ধক রাখেনি, সেহেতু এটি হচ্ছে একটি জামানতবিহীন দায়। এখন দেখো বন্ধুরা, এইখানে টাকা হচ্ছে 74,500, এটি তার মোট দায়, আর এই টাকাই তাকে পেমেন্ট করতে হবে যদি সে পেমেন্ট করে। এরপর আছে বিলস পেয়েবল, টাকা হচ্ছে 5,000। এবার আছে বন্ধুরা লাইবিলিটিস অন বিল ডিসকাউন্টেড। এবার দেখো বন্ধুরা, এই যে বিল ডিসকাউন্টেড, আমরা হয়তো অনেকেই জানি যে বিলস, তো বন্ধুরা এই যে বিল, এটি হচ্ছে একটি এমন একটি বিষয় যেখানে একজন ব্যক্তি কারো কাছ থেকে টাকা পায়, তো সে সেই ব্যক্তির স্বাক্ষরকৃত একটি বিল নিয়ে আসে ওই টাকার জন্য, তো আগামীতে সে টাকাটি প্রদান করবে, এইরূপ একটি স্বাক্ষরকৃত বিল সে নিয়ে আসে যার কাছে টাকা পায়। এরপরে সে যদি তার এমার্জেন্সি টাকা লাগে তাহলে সে ওই বিলটিকে তৃতীয় কোনো ব্যক্তির নিকট দিয়ে দেয় বা হস্তান্তর করে, যার ফলে ওই তৃতীয় ব্যক্তি এই ব্যক্তিকে ওই বিলের টাকাটি প্রদান করে, এই শর্তে যে ওই বিলের যাবতীয় টাকা সে ওই ব্যক্তির নিকট, অর্থাৎ এই বিলটি যে প্রদান করেছে তার কাছ থেকে নিয়ে আসবে। এখন দেখো বন্ধুরা, এই যে মিস্টার জিয়া, সে হয়তো কারো কাছে টাকা পেত, যে টাকা ছিল 7,000, এবারে সে টাকাটির পরিবর্তে একটি বিল এনেছে, স্বাক্ষরকৃত বিল, অর্থাৎ টাকাটি তাকে আগামীতে প্রদান করবে। এখন মিস্টার জিয়া সে অন্য কোনো তৃতীয় পক্ষের নিকটতে এই টাকাটি নিয়ে আসলো, ওই বিলটিকে প্রদান করে। এখন দেখো বন্ধুরা, ওই যে তৃতীয় পক্ষ, সে, আমি এখানে লিখলাম থার্ড পারসন, তো সে করছে কি, এই বিল যে তৈরি করছে বা এই বিলটি যে প্রদান করছে মিস্টার জিয়াকে, তার কাছে গিয়ে টাকা আনছে, কিন্তু ওই ব্যক্তি এই তৃতীয় ব্যক্তিকে সব টাকা প্রদান করেনি, সে প্রদান করেছে মাত্র 4,000 টাকা। এখন দেখো বন্ধুরা, এখনো কিন্তু এই বিলের বাবদ 3,000 টাকা বাকি আছে, তো এই টাকাটি কিন্তু ওই বিল প্রদানকারী দিবে না, তো এই জন্য এই টাকাটা অবশ্যই মিস্টার জিয়াকে প্রদান করতে হবে এই তৃতীয় ব্যক্তিকে, যার কাছে সে বিলটি হস্তান্তর করে টাকা এনেছে। তো বন্ধুরা দেখো, এখানে লেখা আছে 7,000 টাকা, অর্থাৎ এই বিলের জন্য মোট দায় ছিল 7,000 টাকা, কিন্তু ওই ব্যক্তি, অর্থাৎ যে বিলটি প্রদান করেছে, সে তাকে হয়তোবা প্রদান করেছে 4,000 টাকা, যার ফলে এখন বাকি আছে আর 3,000 টাকা। এই টাকাটি অবশ্যই একটি দায় যা মিস্টার জিয়াকে প্রদান করতে হবে। তো বন্ধুরা, এটা হচ্ছে লাইবিলিটিস অন বিল ডিসকাউন্ট, অর্থাৎ বিলকে ডিসকাউন্ট করে বা বিলকে ভাঙিয়ে যে টাকাটি আনা হয়। এখন দেখো বন্ধুরা, আমি সব যোগ করে দিলাম, তো এখানে চলে আসলো 86,500 টাকা। এটি হচ্ছে আমার মোট দায়, কিন্তু আমাকে পেমেন্ট করতে হবে, অর্থাৎ মিস্টার জিয়াকে পেমেন্ট করতে হবে 82,500 টাকা।
অর্থাৎ এক্সপেক্টেড টু র্যাঙ্ক বা নেট লাইবিলিটিস। এখন আমি করব স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স। আমি একটি ছক করলাম, তুমি চাইলে কিন্তু এই ছকটিকে করতে পারো সনাতন নিয়মে, অর্থাৎ বাম পাশ ডান পাশ নিয়মে। কিন্তু আমি এখানে যেহেতু করতেছি স্ট্যান্ডার্ড ফরম্যাটে, সেহেতু আমি 4টি অঙ্কই, অর্থাৎ আমি 3টি যে অঙ্ক করেছি সিপাটের প্রতিটা অঙ্ক করেছি আমি স্ট্যান্ডার্ড নিয়মে। প্রথমে বন্ধুরা লিখলাম, এখন দেখো বন্ধুরা, প্রথমে হচ্ছে লাইবিলিটিস, এখানে হচ্ছে গ্রোস লাইবিলিটিস, আর এখানে হচ্ছে এক্সপেক্টেড র্যাঙ্ক। প্রথমে লিখবো ফুললি সিকিউরড ক্রেডিটর্স, লিখলাম অ্যামাউন্ট অফ লোন, টাকা হচ্ছে 25,000, মোট লোনের পরিমাণ। বাদ দিলাম ভ্যালু অফ সিকিউরিটি, অর্থাৎ সে যে সম্পত্তি বন্ধক রেখে বা জামানত রেখে ঋণটি এনেছিল সেই সম্পদের বর্তমান মূল্য, সেটি হচ্ছে 48,960। এখন দেখো বন্ধুরা, যেহেতু এখানে লোনটি পেমেন্ট করার পরেও আরো টাকা থাকবে 23,960, এটি হচ্ছে সারপ্লাস অ্যাজ পার কন্ট্রা, কারণ এই টাকাটি আবার সম্পদ রূপে গণ্য হবে, হয়তোবা এই টাকা দিয়ে অন্য কোনো দায় পেমেন্ট করবে। এরপর লিখলাম পার্টলি সিকিউরড ক্রেডিটর্স, লিখলাম অ্যামাউন্ট অফ লোন 40,000, মোট লোন হচ্ছে 40,000 টাকা। বাদ দিলাম ভ্যালু অফ সিকিউরিটি, অর্থাৎ সে যে সম্পত্তি বন্ধক রেখে বা জামানত রেখে এই ঋণটি এনেছে সেই সম্পদের বর্তমান মূল্য। দেখো বন্ধুরা, রিসিভারকে ফি দেওয়ার পরে ওই সম্পত্তির বা ওই শেয়ারটির মূল্য হচ্ছে 15,360 টাকা, লিখলাম। দেখো বন্ধুরা, এখানে লোন হচ্ছে 40,000, কিন্তু ভ্যালু অফ সিকিউরিটি হচ্ছে মাত্র 15,360, অর্থাৎ এখনো কিন্তু 24,640 টাকা পেমেন্ট করতে হবে, অর্থাৎ এখনো 24,640 টাকা বাকি আছে, যা তাকে আগামীতে পেমেন্ট করতে হবে। তো বন্ধুরা, এরপর আছে প্রিফারেন্সিয়াল ক্রেডিটর্স, টাকা হচ্ছে 3,500। দেখো বন্ধুরা, এই টাকাটি কিন্তু তাকে অবশ্যই প্রথমেই পেমেন্ট করতে হবে, এই জন্য লিখলাম মাইনাস ডিডাক্টেড অ্যাজ পার কন্ট্রা, কারণ প্রথমেই সম্পদ থেকে এই টাকাটি বাদ যাবে। এখন লিখলাম 4 নম্বরে আনসিকিউরড ক্রেডিটর্স, লিখলাম নেট লাইবিলিটিস, অর্থাৎ তাকে কত টাকা পেমেন্ট করতে হবে, সেটি হচ্ছে 82,500 টাকা। আর এটা হচ্ছে গ্রোস লাইবিলিটিস, অর্থাৎ মোট কত টাকা দায় ছিল, সেটা হচ্ছে 86,500 টাকা। তো বন্ধুরা, আমি যোগ করে দিলাম পার্টলি সিকিউরড ক্রেডিটর্স আর যোগ করলাম আনসিকিউরড ক্রেডিটর্স, অর্থাৎ 24,640 যোগ 82,500, তাহলে মোট দায় হয় 1,07,140 টাকা। এখন আমি আসবো প্রপার্টিস, অর্থাৎ অ্যাসেট বা সম্পত্তি, লিখলাম অ্যাসেট, এটা হচ্ছে বুক ভ্যালু, বই মূল্য, এটা হচ্ছে এস্টিমেটেড টু প্রডিউস বা রিলিজেবল ভ্যালু, অর্থাৎ আদায়যোগ্য মূল্য। প্রথম লিখলাম আনসিকিউরড প্রপার্টি, প্রথমে আছে ক্যাশ, টাকা হচ্ছে 1,500, 1,500 বুক ভ্যালু, এখানেও একই টাকা। এবার হচ্ছে মেশিনারি। এখন দেখো বন্ধুরা, এই যে মেশিনারি, এর মূল্য ছিল 18,000 টাকা, কিন্তু বর্তমানে এটি আদায় হবে 13,500 টাকা। এবার হচ্ছে কটেজ, যার অর্থ হচ্ছে বিল্ডিং জাতীয় ঘর। তো বন্ধুরা, এই যে কটেজ, এর মূল্য ছিল 6,800 টাকা, যার বর্তমানে মূল্য আছে 3,000 টাকা। মূলত এই যে কটেজ, এর অর্থ হচ্ছে কুটির। এখন দেখো বন্ধুরা, আমি যোগ করে দিলাম এই তিনটি, তাহলে চলে আসে 18,000 টাকা। এখন আমি লিখবো বুকস ডেটস, অর্থাৎ মোট দেনাদার, যার মধ্যে আছে গুড, ব্যাড অ্যান্ড ডাউটফুল। প্রথম লিখলাম গুড, যা সম্পূর্ণ পাওয়া যাবে, টাকা হচ্ছে 20,000, এখানেও 20,000, কারণ এই টাকাটাই সম্পূর্ণ পাওয়া যাবে, এটি হচ্ছে ভালো দেনাদার। এবার হচ্ছে ব্যাড অ্যান্ড ডাউটফুল, দেখো বন্ধুরা, এখানে টাকা ছিল 10,000, কিন্তু অনলি পাওয়া যাবে 5,000 টাকা, আমি যোগ করে দিলাম, চলে আসলো 25,000 টাকা, আর কোনো প্রকার সম্পত্তি নেই। মোট যোগ করলাম, চলে আসলো
43,000 টাকা। আমি এখান থেকে বাদ দিব রিসিভার ফি। দেখো বন্ধুরা, আমি বলেছিলাম যে এই সব সম্পত্তির মূল্য আদায় করতে অবশ্যই রিসিভার একটি ফি নেবে, কিন্তু দুটি সম্পত্তি আছে যেটা আদায় করতে রিসিভারকে কোনো প্রকার কষ্ট করতে হয় না বা পরিশ্রম করতে হয় না, সেহেতু ওই সম্পদ দুটি হতে রিসিভার কোনো প্রকার ফি কাটতে পারে না। সেটি হচ্ছে ক্যাশ টাকা, অর্থাৎ ওই মিস্টার জিয়ার প্রতিষ্ঠানে কত টাকা নগদ বা ক্যাশ রয়েছে, এবং ব্যাংকের টাকা, যেখান থেকে কোনো প্রকার ফি রিসিভার পাবে না। এখানে ব্যাংক নেই, শুধু আছে ক্যাশ। অর্থাৎ দেখো বন্ধুরা, এই যে টাকাটি আছে 43,000, এর মধ্যে শুধুমাত্র 1,500 টাকা, এটি বাদে বাকি টাকার উপর সে নিবে 10%, কারণ এই টাকাটি হচ্ছে 10 লক্ষ টাকার মধ্যে, এর বেশি না। তো লিখলাম রিসিভার ফি টাকা হচ্ছে 43,000 মাইনাস 1,500 ইন্টু 10%, তা চলে আসে 4,150, অর্থাৎ 4,150। বাদ দিয়ে দিলাম, তা থাকে 38,850। এখন দেখো বন্ধুরা, আমি এর সঙ্গে যোগ করব এই যে সারপ্লাস অ্যাজ পার কন্ট্রা, অর্থাৎ ওই যে ফুললি সিকিউরড ক্রেডিটর্স যার লোনটি পেমেন্ট করার পরেও আরো কিছু টাকা অতিরিক্ত রয়ে গেছে, সে টাকাটি হচ্ছে 23,960। লিখলাম অ্যাট সারপ্লাস অ্যাজ পার কন্ট্রা, যোগ করে দিলাম, তাহলে চলে আসে 62,110। এখন দেখো বন্ধুরা, আমি এখান থেকে বাদ দিব প্রিফারেন্সিয়াল ক্রেডিটর্স, যা অবশ্যই তাকে পেমেন্ট করতে হবে। লিখলাম লেস ডিডাক্টেড অ্যাজ পার কন্ট্রা, টাকা হচ্ছে 3,500। বাদ দিলাম, তাহলে থাকে 59,310। এখন দেখো বন্ধুরা, এখানে আমার মোট দায় ছিল 1,07,140 টাকা, কিন্তু সম্পদ রয়েছে এই মিস্টার জিয়ার মাত্র 59,310 টাকা, অর্থাৎ তার গ্যাপ আছে 47,830 টাকা, অর্থাৎ 47,830 টাকা। তো বন্ধুরা, এটি হচ্ছে তার ঘাটতি হিসাব, অর্থাৎ সম্পত্তির ঘাটতি, দায়ের তুলনায় সম্পত্তির ঘাটতি বা ডেফিসিয়েন্সি অ্যাকাউন্ট। তো বন্ধুরা, এটা হচ্ছে আমার স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স। এখন আমি দেখব ডেফিসিয়েন্সি অ্যাকাউন্ট। তো বন্ধুরা, এখন আমি করব ডেফিসিয়েন্সি অ্যাকাউন্ট। আমি বিগত ক্লাসে করেছিলাম, প্রথমে নিয়েছিলাম ড্রয়িং, নেট লস এবং যাবতীয় বাকি লসগুলো, অর্থাৎ যেগুলো বাদ যায় ক্যাপিটাল হতে। কিন্তু এখন আমি প্রথমে নিব যা সম্পর্কযুক্ত ক্যাপিটালের সঙ্গে, অর্থাৎ যা যোগ হয় ক্যাপিটালের সঙ্গে। যেমন হচ্ছে ক্যাপিটাল টাকা 50,000, নেট প্রফিট যোগ হয় মূলধনের সঙ্গে, টাকা হচ্ছে 45,500। এবার হচ্ছে ইন্টারেস্ট অন ক্যাপিটাল। দেখো বন্ধুরা, এইখানে একটা বিষয় আছে, সেটি হচ্ছে ওখানে বলা ছিল যে আজ থেকে 6 বছর পূর্বে মিস্টার জিয়া এই ব্যবসাটি শুরু করছে। দেখো বন্ধুরা, প্রতি বছর সে মূলধনের সুদ হিসাবে ধার্য করেছে 2,500 টাকা, তাহলে 6 বছরে কত হবে, অর্থাৎ 2,500 গুণ 6 টাকা হয় 15,000। এবার হচ্ছে প্রফিট অন শেয়ার। দেখো বন্ধুরা, তোমার কি মনে আছে সেই শেয়ারটির কথা, যে শেয়ারের মূল্য ছিল 15,000 টাকা, যা রেখেছিল জামানত রূপে, যা আমি অন্তর্ভুক্ত করেছিলাম পার্টলি সিকিউরড ক্রেডিটর্সে, কিন্তু ওই শেয়ারটি বিক্রয় করার সময় মূল্য পাওয়া যাবে 16,000 টাকা, অর্থাৎ এখানে কিন্তু তার 1,000 টাকা লাভ হয়েছে, আর যা লাভ তাই যোগ হয় মূলধনের সঙ্গে। তাই লিখলাম প্রফিট অন শেয়ার 16,000 মাইনাস 15,000, চলে আসে 1,000। এখন হচ্ছে ডেফিসিয়েন্সি অ্যাকাউন্ট, যা আমি বের করেছিলাম স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্সে, টাকা হচ্ছে 47,830। সব যোগ করলাম, তাহলে চলে আসবে 1,59,330। এখন আমি নেব মূলধনের বিপরীত লেনদেনগুলো, যা মূলধন থেকে বা যা ক্যাপিটাল থেকে বাদ যায়। ড্রয়িং উত্তোলন, টাকা হচ্ছে 77,200। এবার হচ্ছে নিট লস,
25,000। এবার দেখো বন্ধুরা, লস অন অ্যাসেট অর্থাৎ সম্পদের মূল্য কত ছিল আর বর্তমানে কত পাওয়া যাবে, অর্থাৎ কত টাকা কম পাওয়া যাবে। অর্থাৎ খুব সহজে বলতে গেলে বর্তমানে কত টাকা ক্ষতি হয়েছে। প্রথমে আছে স্টক, যার দাম ছিল 80,000 টাকা, কিন্তু এখন পাওয়া যাবে 51,000 টাকা, অর্থাৎ টাকার ক্ষতি হয়েছে 29,000 টাকা। মেশিনারি দাম ছিল 18,000, কিন্তু এখন পাওয়া যাবে 13,500, অর্থাৎ লস হলো 4,500। এবার হচ্ছে কটেজ, যার মূল্য ছিল 6,800, কিন্তু এখন পাওয়া যাবে 3,000 টাকা, অর্থাৎ ক্ষতি হলো 3,800। এবার হচ্ছে লাইবিলিটিস অন বিল ডিসকাউন্ট, যেখানে মোট দায় ছিল 7,000 টাকা, কিন্তু যেখান থেকে 4,000 টাকা ওই ব্যক্তি প্রদান করে দিয়েছে, অর্থাৎ বাকি আছে আর 3,000 টাকা। এটি আমার ক্ষতি। এবার হচ্ছে রিসিভারের ফি, প্রথমে হচ্ছে 2,040 টাকা, আর হচ্ছে 640 টাকা, আর হচ্ছে স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স এর 4,150 টাকা, মোট যোগ করলে আসে 6,830 টাকা। এখন দেখো বন্ধুরা, যখন আমি এই এন্ট্রিগুলো যোগ করলাম তখন কিন্তু বন্ধুরা আমার দুই পাশ মিলল না। যদিও আমি এখানে মিলিয়ে দিলাম, বাট বাস্তবে আমার কিন্তু মেলেনি। এখানে গ্যাপ থাকে 5,000 টাকা। এখন দেখো বন্ধুরা, এই গ্যাপটি কেন হলো? হতে পারে তোমার অঙ্কটিতে কোনো একটি এন্ট্রি তুমি ভুলক্রমে লিখেছো, অর্থাৎ তুমি অঙ্কটির মধ্যে কোথাও মিস্টেক করেছো। এটি হচ্ছে প্রথম সম্ভাবনা। যখন তুমি অঙ্কটি পুনরায় চেক করবা এবং দেখবা যে তোমার অঙ্কে কোনো প্রকার ভুল নেই, তখন এখানে আরেকটি কাজ তুমি করতে পারো। সেটি হচ্ছে তুমি এই অঙ্কের যাবতীয় দায় আর সম্পত্তি নিয়ে এবং আয় আর ব্যয় নিয়ে একটি রেওয়ামিল করতে পারো। তুমি দেখতে পারো যে অ্যাকচুয়ালি এই অঙ্কটিতে দুই পাশ ঠিক আছে কিনা, নাকি কোনো এন্ট্রি মিস রয়েছে। তো বন্ধুরা, যেহেতু আমি অঙ্কটিকে পুনরায় চেক করেছি এবং দেখলাম যে না, অঙ্কটিতে কোনো প্রকার মিস্টেক নেই, সেহেতু আমি এখন করব রেওয়ামিল, যাকে বলা হয় গাণিতিক শুদ্ধতা। আমি দেখব যে এই অঙ্কটিতে যে লেনদেনগুলো দেওয়া আছে তা সবগুলো সঠিক পরিমাণে ডেবিট ক্রেডিট দুই পাশ মিলে কিনা। লিখলাম ট্রায়াল ব্যালেন্স, আমি ছক করলাম। এখন দেখো বন্ধুরা, এইখানে কিন্তু কোনো প্রকার এস্টিমেটেড ভ্যালু অন্তর্ভুক্ত হবে না, অর্থাৎ এইখানে অন্তর্ভুক্ত হবে বুক ভ্যালু, যার যা দাম ছিল তাই হবে, কত টাকা পাওয়া যাবে সেটি কোনো ফ্যাক্টর না। লিখলাম প্রথমে ক্রেডিটর্স, এটি হচ্ছে ক্রেডিটর্স ফর গুড, প্রথম এন্টিটি, যা হয়েছিল ধারে ক্রয়ের ফলে, টাকা হচ্ছে 74,500, এটি একটি দায়, তাই ক্রেডিট। বিলস পেয়েবল, টাকা হচ্ছে 5,000, দায়, তাই ক্রেডিট। এবার হচ্ছে ক্রেডিটর্স সিকিউরিটি লাইন অন শেয়ার, এটি একটি দায়, টাকা হচ্ছে 40,000। এবার হচ্ছে ক্রেডিটর্স সিকিউরিটি বাই লাইন অন স্টক, টাকা হচ্ছে 25,000। এবার হচ্ছে রেন্ট অ্যান্ড রেটস, যা একটি দায়, যা আমি নিয়েছিলাম প্রিফারেন্সিয়াল ক্রেডিটর্সে, টাকা হচ্ছে 3,500। এখন হচ্ছে বন্ধুরা বুক ডেটস গুড, টাকা হচ্ছে 20,000। এবার হচ্ছে ব্যাড অ্যান্ড ডাউটফুল, টাকা 10,000, এটা একটি ক্ষতি, তাই লিখলাম। এখন দেখো বন্ধুরা শেয়ার, যার বুক ভ্যালু হচ্ছে 15,000 টাকা, যদিও আমি এখানে বর্তমানে আদায় করব 16,000 টাকা, কিন্তু আমি কত টাকা আদায় করব সেটি রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না, কারণ এই রেওয়ামিল করা হয় আর্থিক বিবরণীর পূর্বে, আর ব্যাংক্রাপসি হয় চূড়ান্ত হিসাবের অনেক পরে। তো বন্ধুরা, এইখানে সেহেতু শুধুমাত্র অন্তর্ভুক্ত হবে বুক ভ্যালুগুলো। এবার আছে স্টক, যার বুক ভ্যালু ছিল 80,000 টাকা, ক্যাশ 1,500 টাকা, মেশিনারি 18,000 টাকা, কটেজ 6,800 টাকা, ক্যাপিটাল 50,000 টাকা। দেখো বন্ধুরা প্রফিট, যা দেওয়া ছিল অঙ্কে, এই নেট প্রফিট, টাকা হচ্ছে 45,500। ওকে। আর হচ্ছে লস, লস ছিল দেওয়া প্রশ্নপত্রে 25,000 টাকা। দেখো বন্ধুরা, প্রফিট কিন্তু হয় ক্রেডিট, আর লস একটি ব্যয় তাই হয় ডেবিট, আর প্রফিট একটি আয় তাই হয় ক্রেডিট। এবার ড্রয়িংস উত্তোলন, টাকা হচ্ছে 77,200 টাকা। আর হচ্ছে বন্ধুরা ইন্টারেস্ট অন ক্যাপিটাল, এই ব্যবসাটি করা হয় মোট 6 বছর,
আর প্রতি বছরে সে মূলধনের উপর সুদ ধার্য করে 2,500 টাকা। এখন হচ্ছে বন্ধুরা টাকা আসে 15,000 ক্রেডিট। এখন দেখো বন্ধুরা আর কোনো প্রকার এন্ট্রি এখানে নেই, আমি যোগ করে দিলাম। প্রথমে যোগ করি ক্রেডিট পাস, তাহলে চলে আসে 2,58,500 টাকা। আর যখন আমি যোগ করলাম ডেবিট পাস, তখন চলে আসে 2,53,500 টাকা। দেখো বন্ধুরা এইখানে কিন্তু আমার গ্যাপ রয়েছে 5,000 টাকা। এই গ্যাপটি আছে ডেবিট পাশে 5,000 টাকা যোগ করলাম। এখন আমার মিলে গেল 2,58,500 টাকা। এবার দেখো বন্ধুরা ডেবিট পাশে গ্যাপ থাকা মানে কিন্তু অবশ্যই কোনো প্রকার ব্যয় হয়েছে বা ক্ষতি হয়েছে। যদি এই টাকাটি গ্যাপ থাকতো ক্রেডিট পাশে, তবে হতো অবশ্যই কোনো প্রকার লাভ বা আয়। তো লিখলাম 18 নং সিরিয়াল নাম্বার দিয়ে ডিফারেন্স ইন ট্রায়াল ব্যালেন্স, লিখলাম ব্র্যাকেট দিয়ে লসেস। এখন দেখো বন্ধুরা এই যে লস বা ব্যয়, এটি কিন্তু অবশ্যই মূলধন থেকে বাদ যায়। তো এই জন্য আমি লিখলাম এইখানে ডিফারেন্স ইন ট্রায়াল ব্যালেন্স, টাকা হচ্ছে 5,000। এখন যোগ করলাম, মিলে গেল, চলে আসলো 1,59,330 টাকা। তো বন্ধুরা এটা হচ্ছে আমার 2013 সালে বোর্ড কোশ্চেনের সমাধান। আমি আশা করবো তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। এখন দেখো বন্ধুরা যদি কখনো তোমরা দেখো যে অঙ্ক মেলেনি, তখন তোমরা প্রথমে অঙ্কটিকে আবার চেক করবা জাস্ট একবার, তারপর দেখো যদি না মেলে তখন তুমি চাইলে রাউন্ডটি করতে পারো। এখন দেখো বন্ধুরা এরপর তুমি করবা ট্রায়াল ব্যালেন্স, এবং করার পর তুমি দেখবা যে ওই অঙ্কটির ডেবিট পাশে এবং ক্রেডিট পাশে কোনো প্রকার গ্যাপ রয়েছে কিনা। যদি থাকে গ্যাপ, তবে তুমি সেই গ্যাপটিকে পূরণ করে সেই টাকাটিকে এইখানে আনবে। তো দেখবো তুমি অবশ্যই তোমার অঙ্কটি মিলে যাবে। তো বন্ধুরা এই হচ্ছে আমাদের অ্যাকাউন্টিং রিলেটিং টু ব্যাংক্রাপসি অ্যান্ড লিকুইডেশনের অধ্যায়ের সমাপ্তি। বন্ধুরা এরপরে চলে আসবে অ্যাডভান্সড অ্যাকাউন্টিং 1 এর আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়, সেটি হচ্ছে অ্যাডভান্সড অ্যাকাউন্টিং 1 এর চ্যাপ্টার 2 কোম্পানিজ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস, যেখানে আছে দুইটি পার্ট, একটি হচ্ছে আর্থিক অবস্থা বিবরণী, আরেকটি হচ্ছে ক্যাশ ফ্লো বা নগদ প্রবাহ বিবরণী। বন্ধুরা নেক্সটে আমরা তোমাদের সামনে উপস্থাপন করব ক্যাশ ফ্লো স্টেটমেন্ট অর্থাৎ নগদ প্রবাহ বিবরণী। তো বন্ধুরা যেটি একটি খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়, যে অধ্যায় হতে প্রতি বছরই বোর্ড পরীক্ষায় সিপাটে প্রশ্ন হয়ে থাকে। তো বন্ধুরা নেক্সট অধ্যায় অর্থাৎ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বাই।